বিসিএস এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ বিজ্ঞানী পার্টটা। এখান থেকে ১৫ মার্কের প্রশ্ন হয়ে থাকে। তার মধ্যে আমরা রসায়নে বিভিন্ন পরমাণু, অণু সম্পর্কে কিন্তু অনেক ভেজালে পড়ে থাকি। যারা বিশেষ করে বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তাদের জন্য তো এই পার্টটা অনেক বেশি সহজ। কিন্তু যারা বিজ্ঞানের স্টুডেন্ট না তাদের জন্য কিন্তু এই পার্টটা অনেক বেশি কঠিন। সেজন্য আমি এই জিনিসটা আপনাদের সাথে সহজভাবে সমাধান করতে চাই। আপনি ১ম এ যেই পার্টটা জানবেন যে নিউক্লিয়াস এটা হচ্ছে একদম কেন্দ্রে অবস্থান করতেছে এবং পরবর্তীতে দেখা যায় যে এখানে স্থায়ী কণিকা থাকে ৩ টা নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন। এটা হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা। এটা আপনি মনে রাখতে পারেন। আর বাকি আপনি হচ্ছে এখানে অস্থায়ী মূল কণিকা হিসেবে যা দেওয়া আছে এগুলো সব মুখস্থ করবেন। এখানে মুখস্থ করার বিষয় আর কোনো কিছু বলা নেই। কিন্তু বোঝার আসলে কিছু নাই। বাকি এগুলো তো আপনি পড়লেনই। এই যে আপনাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাস এটা আমরা ছোটোবেলা থেকেই পড়েছি। 9-10 এ যারা আর কি বিজ্ঞান ইউনিটে ছিলেন তারা অবশ্যই জানেন যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা কীভাবে হয়। এখানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে মানে কক্ষপথে ১ম কক্ষপথ, ২য় কক্ষপথ, ৩য় কক্ষপথ এই যে এরকম। এটাকে ১ম কক্ষপথ বলে, এটা ২য় কক্ষপথ এবং এটা ৩য় কক্ষপথ। এগুলোকে ভালোভাবে নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে বলতে পারে। বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে দেখেন এখানে কিন্তু প্রশ্ন আসছে যে চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? এটা যদি আপনি নির্ণয় করতে চান তাহলে আপনি দেখতে পারেন যে 2n² এর ওখানে আমরা n এর মানের ওখানে 4 বসাবো। 4 বসালে কিন্তু আমরা দেখতে পারি সেখানে কয়টা ইলেকট্রন আছে। সে অনুযায়ী আমরা সহজে উত্তরটা দিয়ে দিতে পারবো। এখানেও কিন্তু বেশি ভেজাল নাই, মানে বোঝার ক্ষেত্রে অনেক সহজেই বোঝা যায়। পরবর্তীতে অণু এবং পরমাণু আমরা জানি অণু পরমাণুর মধ্যে কোনটা ক্ষুদ্রতম আর কোনটা 2টা মিলে একটা। তো প্রথমত আপনি দেখবেন যে পরমাণু যেটা রয়েছে এটা কিন্তু বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যে ফাঁকা থাকে সে কিন্তু চাইবে আরেকজনের সাথে যুক্ত হতে, আর যে অলরেডি যুক্ত আছে সে কিন্তু অন্য কোনো বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে না। আর এখানে আপনি দেখেন যে অণু কিন্তু জোড়া থাকতেছে, মানে 2টা জিনিস নিয়ে গঠিত হইতেছে। তার তো আর কোনো বিক্রিয়া করার কোনো দরকার নেই, অন্য কারোর সাথে তো যা লাগার কোনো দরকার নেই। কিন্তু পরমাণু ওই তো একাই আছে, ওর তো কোনো আপনি যদি বাড়ির কোনো ধরনের কোনো ভেজালের মধ্যে না থাকেন আপনি কিন্তু সব জায়গায় যায় ভেজাল লাগাইতে পারেন। আপনি কোনো জায়গায় যদি আবদ্ধ না হন, আপনি যদি বিয়ে শাদী না করেন তাহলে কিন্তু আপনি অন্য কারো একদম সিঙ্গেল মানুষ থাকেন তাহলে কিন্তু আপনি ডাবল হওয়ার চেষ্টা করবেন। এরকম টাইপেরই আর কি। যে পরমাণু সিঙ্গেল মানুষ সেজন্য ডাবল হওয়ার জন্য চেষ্টা করে, বিভিন্ন বিক্রিয়ায় সে অংশগ্রহণ করে। বাস এতটুকু বুঝলেই হবে। এখানে নিষ্ক্রিয় মৌলগুলো দেওয়া আছে। আমি পরবর্তী যদি পার্টে থাকে তাহলে আপনাদের ফুল যে পর্যায় সারণীর প্রসেসটা রয়েছে কীভাবে আপনি মনে রাখবেন সেটা সম্পর্কে আলোচনা করব। তারপরে এগুলো আর কি মুখস্থ পার্ট, এগুলো মুখস্থ করবেন। কিন্তু আপনি কি জানেন এখানে কিন্তু আপনাদের অনেকের যারা বিজ্ঞান ইউনিটের না তাদের কিন্তু কনফিউশন হতে পারে যে পারমাণবিক সংখ্যা কী, পারমাণবিক ভর সংখ্যা কী, পারমাণবিক ভর সংখ্যার আবার ভর কী। এখানে অনেক ধরনের কনফিউশন হতে পারে, কিন্তু খুব সহজে যদি আপনি শেষ করতে চান তাহলে আপনি কি করতে পারেন, এই পার্টটা আপনি দেখতে পারেন। এখানে আমি খুব সুন্দর করে লিখেছি যেখানে আপনি খুব সহজে কনফিউশন ছাড়া একদম ক্লিয়ার কাট বুঝতে পারবেন যদি আপনি বিজ্ঞান ইউনিটের স্টুডেন্ট নাও হন। আর যারা এইচএসসি লেভেল থেকে অ্যাডমিশন ক্যান্ডিডেট থেকে শুরু করে সহজে উত্তর দেওয়ার জন্য আপনাদের এই শর্টকাট জিনিসগুলো আপনাদের অনেক সুন্দর করে বোঝা উচিত। তো প্রথমত দেখেন যে প্রোটনের সংখ্যা বলতে বোঝায় যে পরমাণুর যে নিউক্লিয়াসে কী থাকে, আমরা হলো পারমাণবিক সংখ্যা। প্রোটনটা থাকে সাধারণত পরমাণু একদম নিউক্লিয়াসে। আর এখন পারমাণবিক সংখ্যা বলতে আমরা কিন্তু প্রোটনের সংখ্যাটাকে বুঝবো, আর সেটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করব, যেখানে আমি লিখে রেখেছি। তারপরে পরমাণু, এখানে কিন্তু পারমাণবিক সংখ্যা জেড দিয়ে বুঝেছি, কিন্তু পারমাণবিক ভর সংখ্যা কিন্তু আলাদা। এখন পারমাণবিক ভর সংখ্যা জিনিসটা অনেক ভারী, তাহলে আমরা কি করব, প্রোটনের সাথে নিউট্রনটা যোগ করব। এগুলো কিন্তু নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। তো পরমাণুর ভর সংখ্যা অথবা পারমাণবিক ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। এবারটা আপনাকে অনেক জায়গায় প্রশ্ন করতে পারে যে কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা বের করতে বলতে পারে, তখন কিন্তু আপনাকে নিউট্রন সংখ্যা বের করতে হবে। যে এখানের মধ্যে কনফিউশন হওয়া যাবে না। এখানে কিন্তু হচ্ছে 8 দেওয়া আছে এবং ভর সংখ্যা কিন্তু 18 দেওয়া আছে। এখান থেকে আপনি 18 থেকে 8 বিয়োগ করলে কিন্তু নিউটন সংখ্যাটা পেয়ে যাবেন। অক্সিজেন, তারপরে ক্লোরিন এগুলোর কিন্তু অনেক আইসোটোপ বিদ্যমান থাকে। এই আইসোটোপের কারণে এদের ভর সংখ্যা কিন্তু চেঞ্জও হইতে পারে। কিন্তু স্থায়ীভাবে আপনি যে কোনো আণবিক ভর অথবা যে কোনো পারমাণবিক সংখ্যার ভর নির্ণয় করার ক্ষেত্রে সেম যেটা মানে অনেক বেশি পরিমাণে ব্যবহার হয় সেটাকেই ধরে কাজ করবেন। তো প্রথমত আমরা এখন পরমাণুর ভর সংখ্যা সম্পর্কে জানলাম। এখন আমরা পারমাণবিক ভর সম্পর্কে জানব। এই পারমাণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে আগে পর্যায় সারণীর
কোথায় কার অবস্থান, তাদের প্রোটন সংখ্যা সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকতে হবে। তার আসলে এখানে পরমাণুর ভর সংখ্যা কত, এগুলো যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে আপনি খুব সহজে আণবিক সংখ্যাও বের করতে পারবেন এবং পরবর্তীতে আপনি খুব সহজে যে কোনো মৌলের অথবা যৌগের আণবিক সংখ্যা মানে মলিকুলার যে মাসটা রয়েছে এটা সহজে বের করতে পারবেন। এরকম কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তো এখানে ছোট করে চার্ট দেওয়া আছে, এখানে সব কিছু দেওয়া নাই, কিন্তু আমরা যারা বিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম তারা কিন্তু সেই পর্যায় সারণী টেবিলটা খুব ভালোভাবে মুখস্থ করেছিলাম, যার কারণে আমাদের জন্য ভালো। আমি আপনাদের বুঝার সুবিধার্থে অবশ্যই সেটা শেয়ার করব। আর যদি আপনাদের কাছে হাজারির অথবা রসায়নের যে বইগুলো আছে এসএসসি লেভেলে, ওগুলা থেকেও আপনারা কিন্তু ওই চার্টটা দেখে নিতে পারেন মুখস্থ করার জন্য আর কি। মুখস্থ করা অনেক সহজ। তো এই পার্টটা আপনাকে সংখ্যাটা মুখস্থ করতে হবে, আর বাকি এটা কিন্তু আপনি নিজে নিজেই বের করতে পারবেন। এগুলো কিন্তু বড় বিষয় না, এগুলোও কিন্তু বের করতে পারবেন। ভর সংখ্যা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা হয়, কিন্তু এই যে ভর যেটা রয়েছে এটা কিন্তু দশমিক সংখ্যা হয়, কারণ এখানে আইসোটোপের বিভিন্ন ধরনের আইসোটোপের কারণে। তো পরবর্তীতে এখন আমরা দেখব যে এই যে আমরা সংখ্যাটা জানলাম যে হাইড্রোজেন পর্যায় সারণীতে প্রথম অবস্থানে আছে, হিলিয়াম 2 নম্বরে, কার্বন 6, এরকম যে আমরা সংখ্যাটা জানলাম, এখন এখান থেকে আমরা কিভাবে পারমাণবিক ভরটা বের করব। আপনাকে একটা সহজ ট্রিক শেখাই, সেটা হচ্ছে যখন এখানে আপনার জোড় সংখ্যা থাকবে, মনে করেন কার্বন 6 আছে, এটা কিন্তু জোড় সংখ্যা, অক্সিজেনও কিন্তু 8 আছে জোড় সংখ্যা, সোডিয়াম যেটা কিন্তু বিজোড় সংখ্যা। আপনি জোড় সংখ্যার ক্ষেত্রে কি করবেন, জাস্ট খালি গুণন করে দেবেন 2 দিয়ে। জোড় সংখ্যা 2 দিয়ে গুণন করে দিলেই আপনি কিন্তু ভর সংখ্যাটা পেয়ে যাচ্ছেন। খুব সহজ একটা পদ্ধতি। আর যেটা বিজোড় সংখ্যা আছে যেমন সোডিয়াম, এটা তো বিজোড় সংখ্যা, আপনি কি করবেন 2 দিয়ে গুণন করে +1 করে দেবেন, তাহলে কিন্তু আপনি এর ভর সংখ্যাটা খুব সহজেই পেয়ে যাবেন। সেভাবে যদি আপনি বুঝে থাকেন তাহলে কিন্তু এখানে ফর্মুলাটা লেখা আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। দেখেন যে 8 × 2 মানে অক্সিজেনের যে সংখ্যাটা আছে সেই পর্যায় সারণীর 8 নম্বরে আছে, এবং এর পারমাণবিক ভর বের করার জন্য আমি জোড় যেহেতু সেজন্য 2 দিয়ে গুণ করেছি 16, এতে তার পারমাণবিক ভর বের হলো। ক্লোরিন কিন্তু পর্যায় সারণীর 17 নম্বরে, তো এটা কিন্তু বিজোড় সংখ্যা, তো 2 দিয়ে গুণন করে +1 করে দিয়েছি। আর এটা 35.5 ধরা হয় এর আইসোটোপের কারণে, দুইটা আইসোটোপ রয়েছে আর কি, যেখানে আমরা এখন 35 এবং 37 আছে, যেখানে 75 এবং 25% করে ধরা হয়। পরে আপনাদের এগুলা বিষয়ে বিস্তারিত আলোচনা করব, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এখানে আপনি আণবিক ভর কীভাবে বের করবেন, তাই না? মনে করেন আপনাকে একটা সুন্দর একটা যৌগ দেওয়া আছে, আমরা এখন সালফুরিক অ্যাসিডের আণবিক ভর কীভাবে বের করব। তো প্রথমত হাইড্রোজেন কত ছিল, কিন্তু আপনি কি এই সম্পর্কে জানেন যে হাইড্রোজেন 2 নাম্বার, 2 কেন হলো, এখানে 1 × 2 হবে, কারণ এখানে কিন্তু 2টা অণু আছে। তো তারপরে আমরা সালফার জানি 16, 16 × 2 = 32 গুণন করে দিয়েছি, প্লাস অক্সিজেন 8, 8 × 2 = 16, আর সাথে আমরা গুণন করে পাইলাম কত, 98। এভাবে আপনি কিন্তু খুব সহজেই আণবিক ভর বের করতে পারবেন। এই বিষয়গুলো আরও সুন্দরভাবে যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে সেই আপডেটটা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।